আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষায় থাকবে। তোমাদের থাকবে হরিচরণ বন্দ্যোপাধ্যায়, ঘুরে দাঁড়াও, শুভা, পরাজয়, মাসি বিশি, টিকিটের অ্যালবাম, লোকটা জানলই না। তাছাড়া তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ এবং সেকেন্ড সামেটিভ থেকেও কিছু প্রশ্ন থাকবে। তোমাদের ছোটদের পথের পাঁচালী থেকে থাকবে ঊনবিংশ থেকে সপ্তবিংশ পরিচ্ছেদ, আর ভাষা চর্চা থেকে থাকবে সমাস, বাক্যের ভাব ও রূপান্তর, সাধু ও চলিত রীতি, পত্র রচনা, প্রবন্ধ রচনা, অশুদ্ধি সংশোধন। এই বিষয়গুলো তোমাদের কিন্তু থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষায় থাকবে। এবার তোমরা প্রশ্ন কাঠামোটা দেখে নাও। গদ্য থেকে থাকবে মোট তোমাদের 20 নম্বর, কবিতা থেকে থাকবে 20 নম্বর, ব্যাকরণ থেকে থাকবে 10 নম্বর, সহায়ক পাঠ থেকে থাকবে 10 নম্বর, আর নিমিত্ত থেকে থাকবে 10 নম্বর। এই রয়েছে টোটাল তোমাদের 70 মার্কের প্রশ্ন কাঠামো। ভালো করে প্রশ্ন কাঠামোটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। সরাসরি স্ক্রিনে অষ্টম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 70, সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 15 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 6টি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। কিন্তু এবার তা হয়নি। এবার যা হয়নি তা হলো, এখানে উত্তর হবে খ নম্বর অপশানটি। নেতাজিকে লেখা দিলীপ কুমার রায়ের 24/3/25 চিঠিকে ডবল মধ্যে দিয়ে আসতে হয়নি। পরের প্রশ্ন, আগামীকালের আশ্বাস রুটি ভাত কাপড় দিয়ে কি আজ বাঁচা যায়? রুটি শহরে 119, 144, 150, 158 ধারা আর কারফিউ জারি হয়েছে। 144 ধারা আর কারফিউ জারি হয়েছে। নৌকা না পাই সাঁতরাইয়া পার হমু, গঙ্গা পদ্মা বুড়িগঙ্গা মহানন্দা বুড়িগঙ্গা। হরিচরণ বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনের কাজে যোগ দিয়েছিলেন 1309 সালে। ছোট্ট একটা তুক করে বাইরেটা বদলে পাল্টে গুড়িয়ে ধসিয়ে দাও, পাল্টে দাও। শুভার গ্রামের নাম ছিল চণ্ডীপুর, কাশীপুর, হৃদয়পুর, শ্রীরামপুর। চণ্ডীপুর। মাসি পিসির বাড়িতে অনেকগুলো পেট, কিন্তু রোজগার সামান্য 2 মুঠো, 1 মুঠো অতি অল্প, 1 মুঠো। লোকটা জানলই না কবিতায় আলাদিনের আশ্চর্য প্রদীপ বলা হয়েছে লোকটার বুদ্ধিকে, হৃদয়কে, চেতনাকে, দৃষ্টিকে, হৃদয়কে। টিকিটের অ্যালবাম গল্পটি যে মূল ভাষার সেটি হলো তেলেগু, তামিল, গুজরাটি, মালায়ালাম, তবে তামিল। দুদের হচ্ছে খুব সংক্ষেপে যে কোনো 6টি প্রশ্ন উত্তর প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। সুভাষচন্দ্র বসু প্রেসিডেন্সি কলেজ থেকে বিতাড়িত হয়েছিলেন কেন? উত্তর লিখবে প্রেসিডেন্সি কলেজের ভারত বিদ্বেষী ইংরেজ অধ্যাপক ওডেনকে প্রহার করার অভিযোগে সুভাষচন্দ্র বসু কলেজ থেকে বিতাড়িত হয়েছিলেন। ডাস্টবিনের 2 পাশে 2টি প্রাণী। প্রাণী দুটি পরিচয় দাও। প্রাণী দুটি, একজন মুসলমান পেশায় মাঝি এবং অন্যজন হিন্দু ও পেশায় সুতোকলের শ্রমিক। ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন ভয়। বাঁধন ভয় ক্ষয় করতে কারা কোথায় এসেছে? শিকল পরার গান কবিতায় ভারতের স্বাধীনতা সংগ্রামী সাধারণ মানুষের বাঁধন ভয় অর্থাৎ বন্দী হওয়ার ভয় দূর করতে ইংরেজদের জেলখানায় এসেছেন। হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। দাঁড়াও কবিতায় কবি কোন আহ্বান জানিয়েছেন? প্রণবেন্দু দাশগুপ্তের দাঁড়াও কবিতাটিতে কবি সামাজিক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদহীন মানুষকে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। শুভার প্রকৃত নাম কি? শুভার প্রকৃত নাম সুভাষিনী। গল্পে শুভার কোন কোন বন্ধুর কথা বলা হয়েছে? গল্পে শুভার বন্ধু গাভী, সর্বশী ও পাঙ্গুলির কথা রয়েছে। রঞ্জনদা, তুমি কাল ক্লাবে যাওনি? এই প্রশ্নের উত্তরে রঞ্জন কি বলেছিল? অফিসের এক সহকর্মীর করা আলোচ্য প্রশ্নটির উত্তরে রঞ্জন বলেছিল যে আগের দিন তাকে কলকাতার বাইরে যেতে হয়েছিল বলে সে ক্লাবে যেতে পারেনি। রাজাপ্পা কিভাবে তার অমূল্য ডাকটিকিটগুলি সংগ্রহ করত? যেমন করে মৌমাছিরা মধু সংগ্রহ করে তেমনইভাবে খুব কষ্ট করে রাজাপ্পা ডাকটিকিটগুলি সংগ্রহ করত। তিনি তাকে রয়েছে নিচে যে কোনো 4টি প্রশ্ন দেওয়ার প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 4 = 8। আগামীকালের রুটি দিয়ে কি আজ বাঁচা যায়? এখানে আগামীকাল আর আজ বলতে কি বোঝানো হয়েছে?
ল্যাংস্টন হিউজ রচিত স্বাধীনতা কবিতায় আগামীকাল বলতে ভবিষ্যতের স্বাধীনতা লাভের পরম মুহূর্তকে বোঝানো হয়েছে। আর সেই আগামীকাল কবে আসবে তা পরাধীন মানুষ জানে না। তার মৃত্যুর পরও সেই আগামীকাল দেখা দিতে পারে। তাই এখানে আগামীকাল হলো অনিশ্চিত অনির্দিষ্ট ভবিষ্যৎকাল। কবিতায় আজ বলতে পরাধীনতা গ্লানি দুঃখ কষ্টে জর্জরিত বর্তমানকে বোঝানো হয়েছে। আগামীকালের খাবার দিয়ে যেমন আজকের ক্ষুধিত মানুষ বাঁচাতে পারবে না, তেমন ওই ভবিষ্যতের স্বাধীনতার অলীক স্বপ্ন দেখে আজকের পরাধীন মানুষ স্বাধীনতার স্বাদ পেতে পারে না। সেই জন্য খুবই খুশি হয়েছি বক্তাকে। তিনি কী জন্য খুশি হয়েছেন? বক্তা হলেন জেলখানার চিঠি পাঠ্যাংশের লেখক নেতাজি সুভাষচন্দ্র বসু। জেলখানায় থাকাকালীন কোনো বন্দি বাইরে কোনো চিঠি পাঠালে বা বাইরে থেকে কোনো চিঠি বন্দির কাছে এলে তাকে অনেকগুলো সাবধানতা ও পরীক্ষা নিরীক্ষা পেরোতে হতো। আপত্তিকর কিছু থাকলে তা আর যথাস্থানে পৌঁছতো না। মান্ধালয় জেলে থাকাকালীন সুভাষকে চিঠি লেখেন তার বন্ধু দিলীপ কুমার। চিঠিকে কারা কর্তৃপক্ষের ডাবল ডিস্টিলেশন চিঠিকে কারা কর্তৃপক্ষের ডাবল ডিস্টিলেশন অর্থাৎ বারবার পরীক্ষা নিরীক্ষার কবলে পড়তে হয়নি বলে সুভাষ খুব খুশি হয়েছেন। হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠল। ডাস্টবিন নড়ে ওঠার অব্যাহতির পরে কী দেখা গেল? এক ভয়াবহ কারফিউর রাতে বাড়ি ফিরতে না পারা প্রাণভয়ে ভীত এক ব্যক্তি একটি ডাস্টবিনের আড়ালে আশ্রয় নেয়। হঠাৎ ডাস্টবিনটা নড়ে ওঠায় লোকটার দেহের শিরা উপশিরাগুলো অজানা আশঙ্কায় শিরশির করে উঠল। কুকুর মনে করে ডাস্টবিনটাকে ঠেলে দিল সে। কিছুক্ষণ পরে আবার ডাস্টবিনটা নড়ে উঠতেই দেখা গেল আরও একটা মানুষ। ভয়ে দুজনেরই বুকের ধুকপুক বন্ধ হওয়ার জোগাড়। উভয়ের চোখ মুখে ফুটে উঠেছে সন্দেহ আর অবিশ্বাস। সেই বিষাক্ত রাতে দুজনেই দুজনকে খুনি ভেবেছিল প্রথমে। দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় বিখ্যাত কেন? ইয়ং বেঙ্গল আন্দোলনের সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ নাম হলো দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়। তিনি ডিরোজিওর ইয়ং বেঙ্গল দলের অন্যতম সদস্য ছিলেন। ছাত্রাবস্থায় তিনি 1831 খ্রিস্টাব্দে নেশন পত্রিকা প্রকাশ করেন। কলকাতার বেথুন বালিকা বিদ্যালয়ের উন্নতির ক্ষেত্রে তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। ঠিক 1 বছর আগের ঘটনা। 1 বছর আগে কোন ঘটনা ঘটেছিল? প্রশ্নোত্তর অংশটি শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের পরাজয় গল্প থেকে নেওয়া হয়েছে। প্রতি বছর বারপুজোর নিমন্ত্রণ জানাতে রঞ্জন সরকারের ফুটবল ক্লাবের কর্মকর্তারা তার বাড়িতে প্রচুর ফোন করতেন। কেউ কেউ বাড়িতেও আসতেন নিমন্ত্রণ করতে। পয়লা বৈশাখের বারপুজোতে ক্লাবে নিয়ে যেতে তার কাছে গাড়িও পাঠানো হতো। 15 বছর ধরে এই রকম চলছিল, কিন্তু গত বছরে রঞ্জন অনুভব করে ক্লাবে তার গুরুত্ব কিছুটা হলেও যেন কমে গেছে। পরে অবশ্য ফুটবল সেক্রেটারি ও কোচ তার সঙ্গে নতুন বছরের দল গড়া নিয়ে আলোচনা করলে তার মনটা অনেকটা ভালো হয়ে গিয়েছিল। সেই ঘটনার কথাই এখানে বলা হয়েছে। শালময়নার হিসেব নেই কেন? কবি জয় গোস্বামীর মাসিপিসি কবিতায় সমাজের দরিদ্রতম শ্রমজীবী মহিলাদের কথা তুলে ধরা হয়েছে। এই মহিলারা সংসারের সবার মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য অমানুষিক পরিশ্রম করেন। তাদের কোনো ছুটি বা বিশ্রাম নেই। একই ধরনের একঘেয়ে কাজের মধ্যে দিয়েই তাদের জীবন কাটাতে হয়। বছরের প্রতিটি দিনই তারা দিন আনি দিন খায় অবস্থার মধ্যে দিয়ে কাটায়। তাদের কাছে বছরের প্রতিটি দিনই একই রকম যন্ত্রণার। তাই সাল, মাস বা কোনো বিশেষ দিনের কোনো তাৎপর্য নেই তাদের কাছে। স্কুলের ছেলে মেয়েদের নাগরাজন কীভাবে তার নিজের অ্যালবামটি দেখতে দিত। সুন্দর রামস্বামী রচিত টিকিটের অ্যালবাম গল্পে প্রধান চরিত্র নাগরাজনের অ্যালবামটাই ছিল ক্লাবের ছাত্রদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। তারা সেটি দেখতে চাইলে নাগরাজন ধৈর্য সহকারে অ্যালবামটি দেখাতো। তবে তার একমাত্র শর্ত ছিল যে কেউ যেন সেটি না ধরে। মেয়েরা অ্যালবামটি দেখতে চাইলে নাগরাজন সেটি মলাট করে তাদের প্রতিনিধি পার্বতীর হাতে সেটা দিত। 4 দাগে রয়েছে নিচে যে কোনো 4টি প্রশ্নের মান রয়েছে 5 করে। 5 গুণ 4 = 20। শহরে 144 ধারা আর কারফিউ অর্ডার জারি হয়েছে। লেখকের অনুসরণে গল্প ঘটনার রাতে দৃশ্য বর্ণনা করো। হিন্দু মুসলমান দাঙ্গার পটভূমিতে রচিত সমরেশ বসুর আদব গল্পে এক ভয়াবহ রাত্রির বর্ণনা রয়েছে। দাঙ্গার পরিপ্রেক্ষিতে শহরে 144 ধারা আর কারফিউ জারি হয়েছে। মিলিটারি টহলদার গাড়ি
রাত্রির নিস্তব্ধতাকে ভেঙে চুরমার করে দিচ্ছে। রাতের অন্ধকারকে আশ্রয় করে গুপ্তঘাত করা, লুকিয়ে ছুড়িয়ে আচমকা আঘাত হানছে। এই সুযোগকে কাজে লাগিয়ে লুটেরা দল বস্তিতে বসতে আগুন ধরিয়ে দিচ্ছে। নারী ও শিশুর মরণ আর্তনাদ রাতের আবহাওয়াকে ভয়াবহ করে তুলছে। সেই সঙ্গে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য মিলিটারি সৈন্যদের দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে গুলি ছোড়ার শব্দ রাতের বিভীষিকাকে আরও বাড়িয়ে দিয়েছে। সুভার সঙ্গে মনুষ্যচন্দ্র প্রাণীর বন্ধুত্ব কেমন ছিল তা লেখো। আজন্মক মুখ সুভার কোনো সমসাময়িক বালক বালিকা বন্ধু ছিল না। সে কথা বলে মনের ভাব প্রকাশ করতে পারত না বলে তার সাথে ভাষাহীন প্রাণীরই কেবল বন্ধুত্ব হওয়া সম্ভব ছিল। এরকম দুটি অন্তরঙ্গ বন্ধু ছিল সুভাদের গলে দুটি গাভী, সর্বাসী ও পাঙ্গুলি। তারাও ছিল সুভার মতোই ভাষাহীন। সুভার মুখে তারা কোনো দিন নিজের নাম শোনেনি, অথচ কথাহীন চোখের সমস্ত ভাব তারা বুঝতে পারত। সুভা তাদের আদর করলে, বকলে বা মিনতি করলে তারা মানুষের থেকেও ভালোভাবে তা বুঝতে পারত। সুভা দিনে 3 বার নিয়মিত গোয়ালঘর যেত। দুই বন্ধুর গলা জড়িয়ে ধরে সুখ দুঃখের কথা বলতো মনে মনে। এছাড়া কোনো দিন বাড়ির লোকের ব্যবহারে মন খারাপ হলেও সে এদের দুজনের কাছে চলে আসতো। তারাও যেন সুভার দুঃখ বুঝতে পেরে তাকে সান্ত্বনা দিত। গোয়ালের এই গাভী দুটি ছাড়াও ছাগল ও বিড়াল ছানাও সুভার অত্যন্ত অনুগত ছিল। যখন তখন বিড়াল ছানাটি সুভা কোলে উঠে ঘুমিয়ে পড়তে চাইত। মনুষ্যদের নির্বাক প্রাণীদের সাথে সুভার এরকমই সুসম্পর্ক ছিল। এত দুঃখ, এত ব্যথা সে কখনো পায়নি। এই দুঃখ যন্ত্রণার দিনে কিভাবে অতীতের সুন্দর দিনগুলির কথা রঞ্জনের মনে এসেছে। প্রশ্নোত্তর অংশটি শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের লেখা পরাজয় গল্প থেকে নেওয়া হয়েছে। একটি ক্লাবের হয়ে প্রখ্যাত ফুটবলার রঞ্জন সরকার 15 বছর তার সর্বস্ব উজাড় করে দিয়েছে। সদর প্রলোভনকে উপেক্ষা করেছেন। সেই ক্লাবের কর্মকর্তারা তাকে এবছর বারপুজোয় নিমন্ত্রণ না করে চরম অপমান করেছে। তবু এই অপমান আর অবহেলার মধ্যেই তার অতীতের সুন্দর দিনগুলির কথা মনে এসেছে। বারপুজোর বেশ কয়েকদিন আগে থেকেই তার কাছে ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি ফোন করতেন। কেউ কেউ নিমন্ত্রণ করত, বাড়িতেও আসতেন কেউ নিমন্ত্রণ করতে বাড়িতেও আসতেন। সকালবেলাতেই ক্লাব থেকে গাড়ি পাঠানো হতো তাকে মাঠে নিয়ে যাওয়ার জন্য। স্নান সেরে রঞ্জনও মাঠে যাওয়ার জন্য তৈরি থাকতো। গত 15 বছর ধরে এমনটাই চলছিল। মাসিপিসি কবিতায় এই মাসিপিসি কারা, তাদের জীবনের কোন ছবি এই কবিতায় তুমি খুঁজে পাও? কবি জয় গোস্বামীর লেখা মাসিপিসি কবিতায় উল্লেখিত মাসিপিসিরা হলেন সমাজের দরিদ্রতম শ্রমজীবী মহিলারা, যারা সংসারের সবার মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য আইনের চোখে ফাঁকি দিয়ে বনগা, লালগোলা ইত্যাদি ট্রেনগুলিতে চালের বস্তা নিয়ে শহরে বিক্রি করতে যান। প্যারা চেঞ্জ করে লিখবে, আলোচ্য কবিতায় মাসিপিসি অর্থাৎ গ্রাম থেকে চাল বিক্রি করতে আসা মহিলাদের কথা তুলে ধরা হয়েছে। সমাজের দরিদ্রতম এই সব মহিলা কঠিন জীবন সংগ্রামের মধ্যে দিয়ে তাদের পরিবারের সবাইকে বাঁচিয়ে রাখেন। ভোর রাতে উঠে কোনো রকমে বাসি কাপড় কেচে কোলে কাঁখে চালের পোটলা পুটলি নিয়ে তারা ট্রেন ধরতে বেরিয়ে পড়ে। স্টেশনে পৌঁছে হোমগার্ডদের নানান ঝামেলা এড়িয়ে তারা ট্রেনে চালের পোটলা পুটলি তুলে চাল বিক্রির জন্য শহরের উদ্দেশ্যে যাত্রা করে। কোনো সামাজিক উন্নয়ন বা উৎসব অনুষ্ঠান তাদের জীবনের কোনো ছাপ ফেলতে পারে না। এই একইভাবে সমাজের এই সব অবহেলিত মানুষের প্রতিটা দিন কাটে। যুগ যুগ ধরে এমনটাই চলতে থাকে। এদের এই একঘেয়ে যন্ত্রণার জীবন একইভাবে বয়ে চলে। পরের প্রশ্ন, সন্ধ্যাবেলা রাজাপ্পা নাগরাজনের বাড়ি চলে গেল। কোন উদ্দেশ্যে তিনি রাজাপ্পার নাগরাজনের বাড়িতে গিয়েছিল, এর মধ্যে দিয়ে তার চরিত্রের কোন দিকটি ধরা পড়ে? সুন্দর রামস্বামী রচিত টিকিটের অ্যালবাম গল্পে একটি প্রধান চরিত্র রাজাপ্পার মনে করেছিল যে নাগরাজনের সুন্দর ও অভূতপূর্ব অ্যালবামটি তার অসম্মানের কারণ। তাই সে ফন্দি আর্টের টিকিটের মূল্য নির্ধারণের বিষয়ে অনভিজ্ঞ নাগরাজনকে কয়েকটি কম দামি টিকিট গছিয়ে তার থেকে কয়েকটি দামি টিকিট হাতিয়ে নেবে। এই দামি টিকিটগুলির সাহায্যে সে নিজের অ্যালবামটিকে নাগরাজনের অ্যালবামের চেয়েও আকর্ষণীয় করে তুলবে। এই উদ্দেশ্যে সে নাগরাজনের বাড়ি এসেছিল। প্যারা চেঞ্জ করে এই ঘটনার মধ্যে দিয়ে রাজাপ্পার লোক ঠকানোর মানসিকতার প্রকাশ পেয়েছে। কোনো মানুষের অনভিজ্ঞতা বা অজ্ঞতার সুযোগ নিয়ে তাকে ঠকাবার মতো হীন কাজ আর হয় না। নিজেকে বড় করার জন্য বা গুরুত্ব পাওয়ার জন্য অন্য কাউকে ঠকানোর মানসিকতা অত্যন্ত নিন্দনীয়।
আলাদিনের আশ্চর্য প্রদীপ আসলে কি, তাকে এরকম বলার কারণ বুঝিয়ে দাও। কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা লোকটা জানলই না কবিতায় মানুষের হৃদয়কে আলাদিনের আশ্চর্য প্রদীপ এর সঙ্গে তুলনা করা হয়েছে। আরব্য রজনীর একটি বিশেষ উপাখ্যান হলো আলাদিনের আশ্চর্য প্রদীপ। এই উপাখ্যানের প্রধান চরিত্র হলো আলাদিন। সে একটা গোটা প্রদীপ পেয়েছিল, যেটা ঘষলে একটি দৈত্য এসে হাজির হতো। সেই দৈত্য অল্প দিনের ইচ্ছা অনুযায়ী পরিচালিত হতো। সে অনেক অসাধ্য সাধন করতে পারত। কবি বলতে চেয়েছে মানুষও তার হৃদয় শক্তির জোরে অনেক অসাধ্য সাধন করতে পারে। এর সাহায্যে নিজেকে একজন অসাধারণ মানুষ হিসাবে গড়ে তুলতে পারে। হচ্ছে খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো দুটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। কয়টা গরুর গাড়িতে যাত্রাদল এসেছিল? 5টা গরুর গাড়িতে। হারিয়ে যাওয়া সোনার সিঁদুর কৌটোর জন্য কাকে চোর সন্দেহ করা হয়েছিল? দুর্গাকে। দুর্গা ও অপু চড়ুই ভাইদের আয়োজন কোথায় করেছিল? নীলমণিরা এর জংলা এক প্রান্তে। অপু কাকে দাদু বলে ডাকতো? নরোত্তম দাস বাবাজিকে অপু দাদু বলে ডাকতো। 6 দাগে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের মান 3। অপু দুর্গা কিভাবে রেলের রাস্তা দেখার চেষ্টা করেছিল? উত্তরটা দেখে নাও, আমি আর মুখে বলছি না, আস্তে স্ক্রল ডাউন করে তোমাকে কিন্তু অবশ্যই ভিডিও থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু উত্তরটা নোট ডাউন করে নেবে। পরের প্রশ্ন, অজয়কে তার সঙ্গে অপুর বন্ধুত্ব হলো কিভাবে? দেখে নাও। দেখো 7 দাগে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের মান 5। মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে অপুর কর্ণের চরিত্র বড় ভালো লাগে কেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অবশ্যই কিন্তু এবছরের জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু এই প্রশ্ন উত্তরটি তোমাদের খালি লেগে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। দেখে নাও প্রশ্ন, অপু তার দিদির সঙ্গে কেন কখনো আড়ি করবে না? 8 দাগে রয়েছে নিচের বিকল্পগুলির মধ্যে সঠিক বিকল্পগুলিকে বেছে নাও যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। যে ক্রিয়া এখন সংঘটিত হচ্ছে তাকে বলা হয় নিত্য বর্তমান, ঘটমান বর্তমান, পুরাঘটিত বর্তমান, ঘটমান বর্তমান। ঘটমান বর্তমান। কালকে আমার প্রণত যে ক ভাগে ভাগ করতে পারি? 2, 3, 4, 5। কালকে আমরা প্রধানত যে কয় ভাগে ভাগ করতে পারি সেটা হচ্ছে 3 ভাগ। বর্তমানকাল, অতীতকাল আর ভবিষ্যৎকাল, বা অতীতকাল, বর্তমানকাল আর ভবিষ্যৎকাল। আপনাদিগের এর চলিত ভাষার রূপ তৈরি হলো আপনার, আপনি, আমাদের, আপনাদের, আপনাদের। যেসব পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে বলা হয় সমস্ত পদ, সমসমান পদ, নাম পদ, উত্তর পদ রয়ে সমসমান পদ। নিত্য সমাসে উত্তরে পূর্বপদ ও পরপদ যথাক্রমে বিভক্তি ও বিশেষ্য হয় এবং উভয় পদে একই বিভক্তি শূন্য বিভক্তি থাকে। 6 রয়েছে নিচের শব্দগুলির বানানের মধ্যে কোনটি শুদ্ধ? উজ্জ্বল, প্রতিযোগিতা, মধুসূদন, শারীরিক, প্রতিযোগিতা। 9 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। সেদিকটার দরজা বন্ধ। না সূচক বাক্যে সেদিকটার দরজা খোলা ছিল না। নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। বয়স তো বোধ হয় 27, 28। প্রশ্নবোধক বাক্যে বয়স কি 27, 28 নয়? সন্ধি ও সমাসের একটি পার্থক্য হলো সন্ধিতে বর্ণের সঙ্গে বর্ণের মিলন ঘটে, সমাসে পদের সঙ্গে পদের মিলন ঘটে। রূপক কর্মধারের সমাস বলতে কি বোঝো? যে কর্মধারের সমাসে উপমান উপমেয়ের পদ দুটির অভেদ কল্পনা করা হয় সেটিকে রূপক কর্মধারের সমাস বলে। যেমন জ্ঞানালোক, জ্ঞানরূপ আলোক, অর্থাৎ জ্ঞানই যেন আলো হয়ে মনের অন্ধকার দূর করছে। জ্ঞানালোক তাই রূপক কর্মধারায় সমাস। সমাস শব্দটির সাধারণ অর্থ লেখো। সমাস শব্দের সাধারণ অর্থ হচ্ছে সংক্ষেপ। প্রবাদগুলিকে বাক্যে সার্থকভাবে ব্যবহার করো। নুন আনতে পান্তা ফুরোয়। প্রদত্ত পরিবারে এখন দুবেলা ঠিকমতো খাবার জোটে না, ওদের এখন নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। প্রবাদগুলিকে বাক্যে সার্থকভাবে ব্যবহার করো। শূন্য কলসির আওয়াজ বেশি। তমালিকা কোনো কাজ সুষ্ঠুভাবে করতে পারে না বলেই এত বড় বড় কথা বলে আর অন্যের ভুল ধরে, এই জন্যই বলে শূন্য কলসির আওয়াজ বেশি। 10 দাগে রয়েছে নিচে যে কোনো একটি বিষয় অবলম্বন করে প্রবন্ধ রচনা করো। প্রশ্নের মান 6। প্রত্যেক জীবনে বিজ্ঞান, ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য, বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা, বাংলার উৎসব, পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা।
11তে রয়েছে পত্র রচনা করো। হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ, এই মর্মে সচেতনতা গড়ে তুলতে সংবাদপত্র চিঠি লেখো। অথবা রয়েছে তোমার অঞ্চলে যত্রতত্র আবর্জনা স্তূপ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি বহুল প্রচারিত সংবাদপত্রের সম্পাদককে চিঠি পাঠাও। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেরি অর্থাৎ ফাইনাল পরীক্ষার অষ্টম শ্রেণীর বাংলার কোশ্চেন। এবার ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে বলবেন। আমার চ্যানেল নতুন হওয়া লাইক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেড় বছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে এখনো পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নেবো। সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও।